আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আছে আমি জাহিদ হাসান সৌরভ। সবাইকে ইঞ্জিনিয়ারিং এডুকেশন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে কথা বলবো ম্যাথমেটিক্স 2 সাবজেক্টটি নিয়ে। তো এই ম্যাথমেটিক্স 2 সাবজেক্টের প্রথম অধ্যায় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ে আমাদের আছে হচ্ছে আংশিক ভগ্নাংশ। হ্যাঁ, তো এই আংশিক ভগ্নাংশ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। হ্যাঁ, তো আংশিক ভগ্নাংশের এই ভগ্নাংশ নিয়ে যদি আগে কথা বলি, ভগ্নাংশ, হ্যাঁ, এই ভগ্নাংশ কথাটার সাথে আমরা অনেক আগে থেকে পরিচিত। এই ভগ্নাংশ হচ্ছে লব এবং হরের সমন্বয়ে গঠিত অঙ্ককে ভগ্নাংশ বলি। অর্থাৎ এখানে যদি আমি 3/4 লিখি, এখানে 3 সংখ্যাটা হচ্ছে লব আর এই নিচে 4 সংখ্যাটা হচ্ছে হর। অর্থাৎ লব এবং হরের সমন্বয়ে গঠিত হয়েছে বিধায় এই যে 3/4 অঙ্কটা এটা হচ্ছে ভগ্নাংশ। তো ভগ্নাংশ হচ্ছে লব এবং হরের সমন্বয়ে গঠিত অঙ্ককে ভগ্নাংশ বলি। এই 3/4 হচ্ছে একটা ভগ্নাংশ। এখন আসি ভগ্নাংশ কত প্রকার। এই ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আমরা আগে এগুলো শুনছি। হ্যাঁ, তো প্রকৃত ভগ্নাংশ। তারপরে আছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে আছে আমাদের মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ, আমরা যদি এই প্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা করি, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এই যে ধরো আমি লিখলাম 4/7, তো এখানে 4 হচ্ছে লব, 7 হচ্ছে হর। এখানে লব ছোট আছে হর বড় আছে, অর্থাৎ 4 ছোট 7 হচ্ছে বড়। তো এই যে লব ছোট হর বড়, এই অঙ্কটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এই ভগ্নাংশটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আমি যদি এরকম লিখি 5/3, তো এখানে 5 সংখ্যাটা হচ্ছে লব, 3 হচ্ছে হর। তো এই 5 হচ্ছে আমার 3 তুলনায় বড়, অর্থাৎ হরের তুলনায় লব বড়। তো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট। এখানে লব 5 বড়, 3 হর ছোট। তো এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশগুলো সমস্ত আকারে থাকবে সেগুলোকে বলে মিশ্র ভগ্নাংশ। যেমন আমি যদি লিখি 2 সমস্ত 3/4, অর্থাৎ 2 সমস্ত 3/4। ঠিক আছে, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। তো আমি আগে তোমাদেরকে বলে রাখি, আমাদের এই আংশিক ভগ্নাংশে শুধুমাত্র আমাদের প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ লাগবে, মিশ্র ভগ্নাংশ লাগবে না। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ সম্পর্কিত কোনো ম্যাথ তোমাদের বইয়ে নাই। তো এই প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশগুলো কিন্তু আমাদের অঙ্কের সাহায্যে আছে। এটাকে যদি আমরা বীজগাণিতিক রাশির সাহায্যে করি তাহলে কেমন হয় এটা একটু আমরা এখন দেখবো। হ্যাঁ, তো এখানে আমি যদি এরকম লিখি 3x + 2 by x + 1 x + 2, এটা কিন্তু একটা ভগ্নাংশ। 3x + 2 x + 1 * x + 2, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এখন ভগ্নাংশ হওয়ার কারণ কি? ভগ্নাংশ হওয়ার কারণ হচ্ছে উপরে যে যতটুকু অংশ আছে এটাকে বলে লব, নিচে যে অংশটা আছে এটাকে বলে হর। অর্থাৎ লব আর হরের সমন্বয়ে গঠিত হয়েছে বিধায় এটাকে ভগ্নাংশ বলে। কিন্তু এটার আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে এটা একটা বীজগাণিতিক ভগ্নাংশ। কেন বীজগাণিতিক ভগ্নাংশ? কারণ হচ্ছে এখানে বীজগাণিতিক রাশি ব্যবহৃত হয়েছে। এই যে এখানে x আছে, এখানে x আছে এবং এইখানে যে x আছে, x গুলো হচ্ছে বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশির সাহায্যে এই ভগ্নাংশটা গঠিত হয়েছে বিধায় এই ভগ্নাংশের নাম হচ্ছে বীজগাণিতিক ভগ্নাংশ। তো এই বীজগাণিতিক ভগ্নাংশ থেকে আমি নির্ণয় করব এই বীজগাণিতিক ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। তো বীজগাণিতিক ভগ্নাংশের প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে আমরা চলকের পাওয়ার বিবেচনা করব। চলকের পাওয়ার, আমি যদি লবের ক্ষেত্রে দেখি, লবে এখানে আমার একটা চলক আছে, তো এইখানে চলক হচ্ছে x আছে। তো x এর পাওয়ার হচ্ছে 1, যেহেতু কোনো কিছু নাই তার মানে এখানে 1 আছে। দেখো উপরে কিন্তু আর কোনো চলক নাই,
শুধুমাত্র x ই আছে, তো এই x এর পাওয়ার হচ্ছে 1। নিচে দেখি আমরা কয়টা চলক আছে, নিচে এইখানে একটা x আছে এবং এইখানে একটা x আছে, তার মানে নিচে x আছে দুইটা, অর্থাৎ চলক দুইটা আছে। তো এইখানে মাঝখানে কিন্তু ইনটু আকারে আছে, অর্থাৎ গুণ আকারে আছে, তো আমরা x ইনটু x যদি লিখি অর্থাৎ x স্কয়ার, তার মানে নিচে চলকের পাওয়ার হচ্ছে 2, এই যে 2 দিলাম, অর্থাৎ এখানে 1/2 1/2, এই যে এটা একটা অঙ্ক বা ভগ্নাংশ, এই ভগ্নাংশটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত হলো? কারণ এখানে লব ছোট হর বড়, তো এটা হচ্ছে একটা আমাদের প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশটা দেখতে কেমন হবে, বীজগাণিতিক অপ্রকৃত ভগ্নাংশটা দেখতে কেমন হবে এটা আমরা একটু দেখে নেই। ধরো আমি লিখলাম 2x টু দি পাওয়ার 4/x ইনটু x স্কয়ার প্লাস 1, এরকম লিখলাম। এটা প্রথমত একটা ভগ্নাংশ, কারণ এখানে কি আছে, লব আছে এবং কি আছে, হর আছে, ঠিক আছে। তারপরে একটু খেয়াল করো এইখানে এটা, তারপরে হচ্ছে বীজগাণিতিক ভগ্নাংশ, কারণ হচ্ছে এখানে বীজগাণিতিক রাশি আছে অর্থাৎ x আছে, তার মানে এটার যদি আমি প্রকৃত এবং অপ্রকৃত নির্ণয় করি তাহলে আগে হচ্ছে চলকের পাওয়ার দেব। এখানে চলক আছে হচ্ছে x, কি আছে উপরে x, x এর পাওয়ার আছে টু দি পাওয়ার 4 অর্থাৎ 4, এই যে 4 দিলাম। নিচে এইখানে x চলক দুইটা আছে, x x স্কয়ার, তার মানে এখানে x টু দি পাওয়ার কিউব, তার মানে এখানে চলকের পাওয়ার হচ্ছে 3, এই যে 3 বসাইলাম অর্থাৎ 4/3। এই 4/3 সংখ্যায় 4 হচ্ছে লব আর 3 হচ্ছে হর, অর্থাৎ লব বড় হর ছোট, এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো আশা করি তোমরা বীজগাণিতিক ভগ্নাংশ থেকে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে নির্ণয় করে এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব সরাসরি আংশিক ভগ্নাংশে। তো আংশিক ভগ্নাংশে যাওয়ার শুরুতেই আমরা আংশিক ভগ্নাংশের যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাটা সম্পর্কে জেনে নিব। আংশিক ভগ্নাংশের সংজ্ঞাটা যদি আমি এখানে লিখি, আংশিক ভগ্নাংশ কাকে বলি, অর্থাৎ যদি কোনো ভগ্নাংশে, আমি সংজ্ঞাটা বোর্ডে লিখতেছি, হ্যাঁ, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে তার শেষোক্ত প্রত্যেকটি ভগ্নাংশকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলি। এটা ছিল আমাদের আংশিক ভগ্নাংশের সংজ্ঞা। আমি আবারও বলছি, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তবে তার শেষোক্ত প্রত্যেকটি ভগ্নাংশকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলি। যদিও এটা একটু তোমাদের খারাপ মানে কঠিন লাগতেছে, তো এটা বুঝবার পরে খুবই ইজি মনে হবে। তো এইখানে আমরা যদি উদাহরণ স্বরূপ একটু এখানে খেয়াল করি, উদাহরণ যদি দিই, যেমন আমি এরকম লিখলাম একটা ভগ্নাংশ 3x স্কয়ার বাই x প্লাস 1 x মাইনাস 2, এটা হচ্ছে যদি কোনো ভগ্নাংশ। তো যদি কোনো ভগ্নাংশের পরে এটা হচ্ছে একটা বীজগাণিতিক ভগ্নাংশ, কারণ এখানে হচ্ছে বীজগাণিতিক রাশি আছে। তো আমাদের একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো বীজগাণিতিক ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে যাই তাহলে আমাদের একটা চিহ্ন ইউজ করতে হবে। এই চিহ্নটা হচ্ছে অবের চিহ্ন, অর্থাৎ তিনটা এরকম দাগ দিতে হবে। আমরা দুইটা দাগ থাকলে আমরা জানি এটা হচ্ছে ইকুয়াল চিহ্ন, কিন্তু এরকম যদি তিনটা দাগ থাকে এই চিহ্নটার নাম হচ্ছে অবের চিহ্ন। মনে রাখবা সবাই, এই চিহ্নটার নাম হচ্ছে অবের চিহ্ন।
ঠিক আছে। তো কোন বীজগাণিতিক ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তরের ক্ষেত্রে শুরুতে আমাদের অবিচ্ছিন্ন ইউজ করতে হবে। আমি অবিচ্ছিন্ন ইউজ করলাম। তারপরে দেখো এখানে কি বলছি, একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়। দেখো আমি এখানে উপরে দেখো লবে আছে 3x², হরে আছে x+1 * x - 2। তো আমরা লবের ক্ষেত্রে কোনো ফোকাস করব না, আমাদের সম্পূর্ণ ফোকাস থাকবে হচ্ছে নিচে হরের দিকে। এখানে দেখো হরে দুইটা অংশ আছে, এখানে যদি দুইটা অংশ না থাকতো তারপরে আমাদের এই নিচে দুইটা অংশ বানায় নিতে হতো। তো এখানে দেখো দুইটা অংশ আছে, আমি চাইলে কিন্তু এই দুইটা অংশকে আলাদা আলাদা লিখতে পারি। x+1 লিখতে পারি এবং কি আরেকটা অংশ লিখতে পারি x - 2। এগুলাকে দেখো একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করার কথা কইছি। তার মানে এখানে কি প্লাস চিহ্ন দিতে হবে, অর্থাৎ যোগফল রূপে প্রকাশ করলাম। এখন এটা কিন্তু কোনো ভগ্নাংশ হয় নাই। কেন ভগ্নাংশ হয় নাই? কারণ এখানে লব নাই, লব ছাড়া কিন্তু ভগ্নাংশ হইতে পারে না। তো এখানে আমি বলছি যে আমরা লবের দিকে ফোকাস করব না, এই পাশে তো আমার কিছু একটা দিতে হবে। তো এখানে আমি কোনো একটা রাশি ইউজ করলাম, ধরো এখানে x আছে, আমি এখানে বীজগাণিতিক রাশি a ইউজ করলাম, এখানে b ইউজ করলাম। তার মানে দেখো এর পরবর্তী রাশি b ইউজ করছি। এখানে যদি আরো থাকতো ধরো আরেকটা আছে x+3, তো লিখতাম x+3 উপরে হইতো c, এরকম হইতো আর কি। তো এই যে আমি এটা করলাম, এটা হচ্ছে আমার একটা বীজগাণিতিক ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর হলো। আমি যদি এখন সংজ্ঞাটার সাথে মিলাই, একটু খেয়াল করো, যদি কোনো ভগ্নাংশকে এই যে শুরুতে যে ভগ্নাংশটা আছে অর্থাৎ বীজগাণিতিক ভগ্নাংশটা, এটা হচ্ছে আমার যদি কোনো ভগ্নাংশ, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়। এই দেখো আমি দুইটা আলাদা আলাদা ভগ্নাংশ যোগফল আকারে প্রকাশ করছি। তো এই যে যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে তার শেষোক্ত প্রত্যেকটি ভগ্নাংশকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলি। এই যে শেষে আমার দুইটা ভগ্নাংশ আলাদা আলাদা দুইটা ভগ্নাংশ হইছে, এই আলাদা আলাদা দুইটা ভগ্নাংশকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলি। তো এটা হচ্ছে আমার শেষোক্ত ভগ্নাংশ, এটার প্রথমোক্ত ভগ্নাংশ হচ্ছে এটা, অর্থাৎ এটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এটা। তারপরে এটা কিন্তু একটা শেষোক্ত ভগ্নাংশ, এটার প্রথমোক্ত ভগ্নাংশ হচ্ছে এটা, অর্থাৎ এই যে এই ভগ্নাংশগুলো আছে এগুলো হচ্ছে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। দেখো এখন ক্লিয়ারলি, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করি, তাহলে এদের যে শেষের ভগ্নাংশগুলো আছে এগুলো প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। আশা করি তোমাদের যে সংজ্ঞাটা ছিল এই সংজ্ঞাটা এখন ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এইখানে চারটা রুলসের সাহায্যে এই অধ্যায়ের যে বেসিকগুলো আছে এই বেসিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো তোমরা যদি বেসিকগুলো ভালোভাবে ক্লিয়ার করতে পারো তাহলে সহজেই ম্যাথগুলো করতে পারবা, এক নিয়মে সবগুলো ম্যাথ করতে পারবা। তো আগে বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করবা, তারপরে ম্যাথ করবা। তো চলো আমরা একটু এই অধ্যায়ের বেসিক যে চারটা রুলস আছে এই চারটা রুলস নিয়ে একটু আলোচনা করি। রুলসগুলো খুবই ইজি, আশা করি একবারই তোমরা বুঝতে পারবা। দেখো আমি যদি রুলস 1 এ কাজ করি, 1 এটা নিয়ে যদি কাজ করি, এখানে দেখো আমি ধরো একটা আংশিক ভগ্নাংশ নিলাম 3x + 4y x + 1 * x + 2। দেখো এটা হচ্ছে যদি কোনো ভগ্নাংশ, এটাকে আমি আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করব। সেই ক্ষেত্রে প্রথমে আমাদের অবেদ চিহ্ন দিতে হবে, অবেদ চিহ্ন দিলাম। অবেদ চিহ্ন ছাড়া কিন্তু আংশিক ভগ্নাংশে রূপান্তর সম্ভব না। তো আমি প্রথমেই অবেদ চিহ্ন দিয়ে নিলাম। তারপরে নিচে দেখো আলাদা আলাদা দুইটা কি পার্ট আছে, তো এই আলাদা আলাদা দুইটা পার্টকে আমি লিখি ইনটু আকারে x+1 একবার, আরেকবার হচ্ছে x+2। এগুলোরে আমি যোগফল রূপে প্রকাশ করব। এই যে এখানে আমি যোগ চিহ্ন দিলাম। তো এটা কিন্তু আমার ভগ্নাংশ হয় নাই, ভগ্নাংশ হওয়ার জন্য এখানে রাশি কে ব্যবহার করলাম বা ধ্রুবক কে ব্যবহার করলাম, এখানে হচ্ছে v ব্যবহার করলাম। এরকম যদি আরো থাকতো তাহলে কি আমি আরো ব্যবহার করতাম, অর্থাৎ এখানে যদি ইনটু x+3 থাকতো তাহলে আমি এরকম লিখতাম c/x+3, এরকম লিখতাম আর কি। তো এরকম যতগুলো থাকবে এরকম আমি আলাদা আলাদা ভাবে লিখতে পারবো। আশা করি এক নাম্বার রুলসটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা দুই নাম্বার রুলসে যাই, রুলস 2। তো এখানে একটু খেয়াল করো, এই রুলস 2 তে যদি আমরা এরকম লিখি 3x / x+1 হোল স্কয়ার ইনটু x+2।
এটাকে যদি আমি এই বীজগাণিতিক ভগ্নাংশটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই, তাহলে প্রথমেই আমাদের অবেদ চিহ্ন দিতে হবে। এই যে অবেদ চিহ্ন দিলাম। তারপরে দেখো আমরা কোনো সময়ই কিন্তু লবের দিকে ফোকাস করব না, আমাদের সম্পূর্ণ ফোকাস থাকবে হচ্ছে হরের দিকে। তো দেখো হরে কিন্তু আলাদা আলাদা দুইটা পার্ট আছে, এখানে কিন্তু আমাদের আলাদা আলাদা দুইটা পার্ট ছিল, কিন্তু এইখানে নিচে এই এক নম্বর রুলসের যে দুইটা পার্ট এবং দুই নম্বর রুলসের যে দুইটা পার্ট, এই দুইটা পার্টের মধ্যে তফাৎ শুধুমাত্র এখানে কোনো প্রকার হোল স্কয়ার ছিল না, এখানে হচ্ছে একটা হোল স্কয়ার আছে। তো হোল স্কয়ারের কাজটা কিভাবে করব এটা আগে আমরা একটু পাশে দেখি। এখানে আছে x 1 হোল স্কয়ার, এটাকে আমরা আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে দুইবার লিখতে পারি, অর্থাৎ একবার লিখতে পারি x 1, আরেকবার লিখতে পারি x 1 হোল স্কয়ার। ধরো আমরা যদি এখানে x স্কয়ার থাকতো, তো এটাকেও আমরা সেম ভাবে দুইবার লিখতে পারতাম, একবার লিখতে পারতাম x, আরেকবার লিখতে পারতাম x স্কয়ার। ধরো এখানে x 2 হোল কিউব যদি থাকতো, তখন কিভাবে লিখতাম? তখন একবার লিখতাম x 2, তারপরের বার লিখতাম x 2 হোল স্কয়ার, তারপরের বার লিখতাম x 3 হোল কিউব। তো এরকম ভাবে তিনবারে লিখতে পারতাম। এটা শুধুমাত্র আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে লেখা যায়। তো এখানে দেখো x 1 হোল স্কয়ার আছে, এটাকে আমরা দুইবার লিখতে পারি, একবার লিখতে পারি x 1, আরেকবার লিখতে পারি কি x 1 হোল স্কয়ার। তারপরে দেখো আরেকটা আছে x 2, এই যে x 2, তারপরে আমাদের যে আংশিক ভগ্নাংশের সংজ্ঞা এখানে পড়ছি যে এগুলাকে যোগফল রূপে প্রকাশ করতে হবে, এটার জন্য যোগফল দিলাম। তারপরে হচ্ছে কি করতে হবে, উপরে রাশি ব্যবহার করতে হবে, এই বা ধ্রুবক ব্যবহার করতে হবে। তে ধ্রুবক হিসেবে a, এর পরবর্তী ধ্রুবক b, b এর পরবর্তী ধ্রুবক c, এই যে c ইউজ করলাম। তো এটা ছিল আমাদের 2 নাম্বার রুল। এরকম যদি আরো বেশি হতো আমরা c পরে d যেতাম, b পরে e যেতাম, এরকম ভাবে হতো। তারপরে চলো আমরা 3 নাম্বার রুলসে চলে যাই। 3 নাম্বার রুলসে যদি যাই, রুলস 3, এই 3 নাম্বার রুলসে যদি আমরা যাই, 3 নাম্বার রুলসটা ধরো এরকম আছে, 2x স্কয়ার, নিচে লিখলাম x 1 x স্কয়ার 2, এরকম আছে। তো আমরা দেখো 2 নাম্বার রুলসের সাথে 3 নাম্বার রুলসের কি তফাৎ? তফাৎ শুধুমাত্র হচ্ছে এইখানে আমরা কিন্তু আগেই বলছি যে লবের দিকে আমরা ফোকাস করব না, আমাদের সম্পূর্ণ ফোকাস থাকবে হরের দিকে। তো এইখানে সম্পূর্ণ মানে এটা হচ্ছে এখানে হোল স্কয়ার ছিল, এখানে কোনো প্রকার হোল স্কয়ার নাই। এইখানে রাশির উপর অর্থাৎ চলকের উপর কোনো প্রকার স্কয়ার ছিল না, এইখানে এই চলকের উপর স্কয়ার আছে। তো এরকম যদি থাকে তাহলে কিভাবে করব? প্রথমত এটা হচ্ছে আমাদের একটা বীজগাণিতিক ভগ্নাংশ, এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তরের ক্ষেত্রে অবেদ চিহ্ন দিতে হবে। আমি অবেদ চিহ্ন দিলাম। তারপরে আমরা নিচেতে আলাদা আলাদা দুইটা আছে, একটা হচ্ছে x 1 আর একটা হচ্ছে x স্কয়ার 2, এই যে x স্কয়ার 2 লিখলাম, এগুলাকে যোগফল রূপে প্রকাশ করতে হবে, যোগ দিলাম। তারপরে দেখো এইখানে ধ্রুবক হিসাবে a ব্যবহার করলাম, এর পরবর্তী ধ্রুবক হচ্ছে b, এই যে b ইউজ করলাম। এখন দেখো উপরের গুলোর সাথে কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে এখানে চলকের উপরে স্কয়ার আছে, তো স্কয়ার থাকলে দেখো কোন চলকের উপরে স্কয়ার আছে? x এর উপরে স্কয়ার আছে, x চলকের উপরে স্কয়ার আছে বিধায় এখানে x হলো। এখানে যদি চলক হিসাবে y থাকতো, অর্থাৎ y এর উপরে স্কয়ার থাকতো, তো এই x এর জায়গায় কি করতাম আমরা? y দিতাম, অর্থাৎ যে চলকের উপর স্কয়ার থাকবে তাকে নিয়ে আমরা ধ্রুবকের সাথে বসাবো। তারপর এই যে তারপরে প্লাস পরবর্তী রাশি কি আমাদের? পরবর্তী ধ্রুবক কি c, এই যে c, অর্থাৎ যদি স্কয়ার থাকে এখানে দুইটা ধ্রুবক হবে, একটা ধ্রুবকের সাথে x হবে এবং পরবর্তী ধ্রুবক প্লাস দিয়ে পরবর্তী ধ্রুবক বসায় দিব। তো এইখানে এটা যদি এরকম থাকতো, আমি যদি আরেকবার বলি তোমাদের, ধরো এরকম আছে একটা ভগ্নাংশ x স্কয়ার 1 x 2, এরকম আছে। তো এটাকে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে গেলে প্রথমে অবেদ চিহ্ন, আমি অবেদ চিহ্ন দিলাম। তারপরে দেখো এইখানে একবার আছে x স্কয়ার 1 আর একবার আছে কি বলতো x 2, এই যে x 2। তো এটাকে যদি আমরা এই যে এখানে a ধ্রুবক a দিলাম, তারপরে এখানে চলক হচ্ছে x, x এর উপরে কি আছে? স্কয়ার, এই যে এর সাথে x প্লাস এর পরবর্তী ধ্রুবক v, এই যে এটার কাজ শেষ। তার পরবর্তী ধ্রুবক c, এই c দিতাম, এরকম ভাবে হবে আর কি। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আরেকটা রুলস আছে শুধুমাত্র, এই রুলসটা যদি আমরা একটু দেখি, রুলস
4। তো এই রুলস 4টা হচ্ছে এরকম, ধরো x স্কয়ার বাই হচ্ছে x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এরকম আছে। অর্থাৎ বাকি তিন রুলস যে পড়ছি আমরা, এই বাকি তিনটা রুলসের সাথে 4 নাম্বার রুলসের তফাৎ হচ্ছে, অর্থাৎ এখানে 2 আর 3 নাম্বার যে রুলস আছে, এই 2 আর 3 নাম্বার রুলস একসাথে কম্বিনেশনে আছে, মানে যুক্ত একসাথে আছে। এখানে চলকের উপরে স্কয়ার আছে, আবার হোল স্কয়ারও আছে। তো এটাকে আমরা যদি করার চেষ্টা করি, প্রথমে অবেগ চিহ্ন দিলাম, তারপরে দেখো একবার আছে আমাদের x 1, এই যে x 1, তারপরে প্লাস এখানে দেখো হোল স্কয়ার, অর্থাৎ আমরা কিন্তু 3 নাম্বার রুলসের আগে 2 নাম্বার রুলস করছি। তো দেখো এখানে কিন্তু প্রথমে আমাদের 2 নাম্বার রুলস করতেছে, অর্থাৎ হোল স্কয়ার আছে। তো হোল স্কয়ারের জন্য এটাকে আমরা দুইবার লিখতে পারি, একবার x স্কয়ার প্লাস 1 লিখতে পারি, আরেকবার কি লিখতে পারি বলতো, x স্কয়ার প্লাস কি 1 হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার। এখন এই যে এখানে a ধ্রুবক ব্যবহার করলাম, এর পরবর্তী ধ্রুবক b, b ব্যবহার করার পরে এখানে চলকের উপরে কি আছে, স্কয়ার। তো কোন চলকের উপরে স্কয়ার আছে, x চলকের উপর, তারপরে b পরে কি দিব, x প্লাস b ধ্রুবকের পরবর্তী ধ্রুবক হচ্ছে c, তারপরে c এর পরবর্তী ধ্রুবক কি d, d দেওয়ার পরে এখানেও কি আছে, চলকের উপরে স্কয়ার আছে। কোন চলকের উপরে, x চলকের উপরে, এই যে x প্লাস d এর পরবর্তী ধ্রুবক e, অর্থাৎ এ পাবো কি, এটা আমাদের শেষ, অর্থাৎ এই 4 নাম্বার রুলস আমাদের শেষ। আশা করি তোমরা এই যে আমি 4টা রুলস দিলাম, এই 4টা রুলসের সাহায্যে এই অধ্যায়ের যত প্রকার অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারবে।